হ্যালো বাচ্চারা, আমি আদন এবং আজকে আমরা এইচএসসি ঢাকা বোর্ড 2025-এর প্রথম কোয়েশ্চেন যেটা কিনা প্রিপোজিশন সেইটা সলভ করব, ঠিক আছে? এবং এই ভিডিওটা তুমি দেখার আগে আমি যেটা চাবো যে তুমি কি করবা জানো, আমি নিচে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে তোমাকে লিঙ্ক দিয়ে দিব। তুমি প্র্যাকটিস করবা নিজের থেকে লিঙ্কে গিয়ে প্র্যাকটিস করার পর সবগুলো কোয়েশ্চেন সলভ করবা। সব সলভ করার পর তারপরে তুমি এই ভিডিওটা দেখবা। এটার কারণ কি জানো? কারণ ইংলিশ না আমরা কি করি, আমরা গদ বাঁধা রুলস মুখস্থ করা এগুলা করি। হ্যাঁ, রুল অনেক জায়গায় জানা লাগে, অনেক জায়গায় মুখস্থ করা লাগে। মানে মুখস্থ মানে আমি কখনো স্পেসিফিকলি না রুল দিয়ে এসেন্সিয়ালি যে সব কিছু সলভ করছি পরীক্ষার মধ্যে এমন না, বা একদম থাকে না নিজেকে ঠাসিয়ে মুখস্থ করা, এটা আমি নিজের ক্ষেত্রে কখনো করি নাই। তো আমি ঢাকা ইউনিভার্সিটি আইবিএতে পড়েছি বিবিএ 3 বছর, নাও আই এম স্টাডিং অ্যাট কলম্বিয়া ইউনিভার্সিটি। তো আমি আমার লাইফে যতগুলো এক্সাম দিয়েছি কোনো কিছুতেই আমি নেসেসারি নিজেকে ঠাসিয়ে মুখস্থ করিনি। ইনস্টেড আমি বারবার প্র্যাকটিস করেছি জিনিসগুলো, এবং আমি সামনে তোমাদেরকে আরও বলবো যে কীভাবে ইউ ক্যান রিমেম্বার থিংস আ লট, তুমি আরও ভালো মতো কীভাবে করতে পারবা। বাট তুমি নিজে থেকে আগে সলভ করো, করে তারপরে ভিডিওটা দেখো, এক্সপ্লেনেশনটা দেখো, কেন কোন জায়গায় কী প্রিপোজিশন বসলো, তখন তোমার বোঝা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো চলো আমরা শুরু করি। Charity is a noble virtue. A person should be endowed blank this virtue. So কি হবে? Endowed with this virtue. আচ্ছা, সো আমার আম্মু না আমাকে ছোটবেলা থেকে যখন পড়াতো, তো আম্মু আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলছে। আম্মু আমাকে বলছে যে বাবা, কখনো বড় বড় লাইন একটানা পড়ার দরকার নেই, ভেঙে ভেঙে পড়ে বোঝার চেষ্টা করো। সো তুমি বলতে পারো ভাইয়া আপনি আপনার আম্মুর কথা বলতেছেন, বিকজ আমার আম্মু মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা স্ট্র্যাটেজি বা ট্যাকটিক আমার আম্মু আমাকে শিখেছিল, যেটা হেল্প মি টু ক্র্যাক আইবি এক্সামস, হেল্প মি ইন এসএসসি, হেল্প মি ইন জেএসসি। ছোটোবেলা আমি পিএসসি এক্সামও দিয়েছি, রাইট? সো মানে ক্লাস 5-এর এক্সামটা, আমি জানি না যে তোমরা কখন ভিডিওটা শুনছো। প্রত্যেকটা এক্সামে সব জায়গায় ইট হেল্প মি ভেঙে ভেঙে পড়া, কোনো জিনিস একবারে না পড়া। সো আমরা কী করবো, আমরা পুরো জিনিসটা কোনো একবারে পড়বো না, আমরা ভেঙে ভেঙে পড়বো। সো চলো, চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু। চ্যারিটি চ্যারিটি কি? চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা, যে কাউকে দান খয়রাত করে, সেটা হচ্ছে চ্যারিটি। ইজ আ নোবেল ভার্চু। নোবেল মানে মহৎ, ভার্চু মানে গুণ। সো চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু মানে দানশীলতা একটা মহৎ গুণ। আচ্ছা, তারপরে পড়ি, আ পার্সন শুড বি, আ পার্সন একজন মানুষ, দেখছো আমি ভেঙে ভেঙে পড়তেছি, আ পার্সন একজন মানুষ, শুড বি মানে কি উচিত, এন্ডাউড ড্যাশ দিস ভার্চু। আচ্ছা, তোমরা অনেকে আমি অনেককে দেখেছি যে এন্ডাউড এই উচ্চারণটা আমি অনেক ক্ষেত্রে ভুলভাবে করি। হ্যাঁ বাবা, এটা তুমি বলতে পারো ভাইয়া আমি উচ্চারণ শিখে কী করবো, আমার তো পরীক্ষায় উচ্চারণ জিজ্ঞেস করবে না। বাট আমরা কি শুধু পরীক্ষার জন্য পড়বো বলো? না, আমরা শুধু পরীক্ষার জন্য পড়বো না, আমরা যে পড়তেছি এখান থেকে আমরা নিজেরা যাতে ইউজ করতে পারি ইংলিশটা, সেটার জন্যও দরকার না বলো? সো আমরা এক ঢিলে দুই পাখি মারবো, পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে, আমার নিজেরা শিখেও ফেললাম, নিজেদের ব্যবহারের জন্য কাজেও লাগবে। বুঝছো না? অনেকে এনডাওকে এনডু উচ্চারণ করে। সো এনডু উচ্চারণ করবে না, এনডাও উচ্চারণ করবা। ওকে, তো এনডাউড মানে কি? এনডাও শব্দটার মানে হচ্ছে কোনো কিছু দেওয়া, দান করা। এখানে দেওয়া বানানটা ভুল করছি আমি, আই উইল ফিক্স দ্যাট ইন দ্য ওয়েবসাইট। ওকে, ডোন্ট ওয়ারি। সো কোনো কিছু দেওয়া, দান করা, কোনো কিছু কোনো গুণে বিভূষিত করা, সাজানো, সমৃদ্ধ করা, রাইট? সো ইনডাউন মানে তুমি কোনো কিছু দিচ্ছ বা দান করছো। এখানে আমি তোমাকে না আরেকটা ওয়ার্ড একটু শেখায় রাখি, যেটা তোমাকে হয়তো বা সামনে হেল্প করবে। সো ফর ইনস্টেন্স, ভাইয়া কোন ইউনিভার্সিটিতে পড়ি? ভাইয়া স্টাডিজ অ্যাট কলম্বিয়া ইউনিভার্সিটি, উইচ ইজ অ্যান আইভি লিগ ইউনিভার্সিটি, রাইট? তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো এটা খুব একটা ম্যাটার করে না। মানে আমি খুব একটা মাথা দিই না তোমার রেজাল্ট কী বা ইউনিভার্সিটি কী বা তোমার স্কুল কলেজ কী, বাট আমি একটা ওয়ার্ড শেখানোর জন্য তোমাকে আমার ইউনিভার্সিটির কথাটা আই মেনশন। আচ্ছা, ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে এই যে এন্ডাও ওয়ার্ডটা, এখান থেকে আরেকটা
ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে এন্ডাওমেন্ট। সো আমি তোমার এন্ডাওমেন্ট মানে কি জানো? এন্ডাওমেন্ট মানে দান করা, অনুদান। এন্ডাওমেন্টের আসলে দুইটা অর্থ আছে, ঠিক আছে? কোনো কিছু অনুদান এবং প্রতিভা বুঝাইতে ব্যবহার করা হয়। আচ্ছা, আগে আমি অনুদান পাঠটাতে আসি। সো এই যে কলম্বিয়া ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, এই যে ইউনিভার্সিটিগুলো না, এই ইউনিভার্সিটিগুলা কিন্তু অনেক বাচ্চাদেরকে ফ্রিতে পড়ায়, বা অনেক ক্ষেত্রে ফ্রিতে না পড়ালেও ওদের পড়ার একটা নির্দিষ্ট মানে এগুলোতে পড়তে অনেক খরচ হয় বাবা। যেমন ভাইয়া কিন্তু টাকা দিই না কলম্বিয়াকে। কলম্বিয়াতে আমার আমার পড়ার সামর্থ্য নাই কলম্বিয়াতে, মানে মানে নিজের টাকা দিয়ে পড়ার সামর্থ্য নাই, বা আমার বাবা মায়ের সামর্থ্য নাই। তো কলম্বিয়া গেভ মি জেনারেল স্কলারশিপ অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইড, যেটার কারণে আই ক্যান স্টাডি ফর ফ্রি। হ্যাঁ, এই যে আমার টাকা ছাড়া পড়তে পারি আমি, যেখানে অন্যান্য বাচ্চারা অনেক টাকা খরচ করে পড়ে, এটার রিজন হচ্ছে এই এন্ডাওমেন্টটা। সো এন্ডাওমেন্ট কি জানো? ধরো এই যে ইউনিভার্সিটিগুলা, কলম্বিয়া বলো, হার্ভার্ড বলো, প্রিন্সটন বলো, এমআইটি বলো, ওদের ধরো অ্যালামনাই। অ্যালামনাই কি? অ্যালামনাই মানে ধরো ভাইয়া গ্র্যাজুয়েট করছি, ভাইয়া পড়াশোনা করছি, সো ভাইয়া ডিসাইডেড অ্যাট সাম পয়েন্ট যে আমি কলম্বিয়াকে তো আমি অ্যালামনাই, সো আমি কী করবো, আমি ডোনেট করবো কলম্বিয়াকে। সো আমি ডিসাইড করলাম যাচ্ছে আমি কলম্বিয়াকে $10 মিলিয়ন ডোনেট করে দিই। এই যে $10 মিলিয়ন আমি কলম্বিয়াকে ডোনেট করে দিলাম বা দান করে দিলাম, এটাই হচ্ছে তোমার এন্ডাওমেন্ট। হ্যাঁ, সো এই যত অ্যালামনাই দান করে, এদেরকে নিয়ে কি হয়, একটা এন্ডাওমেন্ট ফান্ড বানানো হয়। সো যে $10 মিলিয়ন আমি ডোনেট করলাম, এটার সাথে সাথে কলম্বিয়া ইউনিভার্সিটি ইউজ করবে না টাকাটা। মানে ধর $10 মিলিয়ন আমি দান করলাম, এমন না যে ওই টাকাটা ইউজ করে কোনো একটা বাচ্চার পিছনে এখনই খরচ করে দেবে, বরং ওই টাকাটা ইনভেস্টমেন্ট ম্যানেজারের কাছে যাবে। ওই ইনভেস্টমেন্ট ম্যানেজার কী করবে, ওই টাকাটা ইনভেস্ট করবে, $10 মিলিয়নকে ইনভেস্ট করে ও আরও বড় করবে, বড় করে ধরো $20 মিলিয়ন বা $30 মিলিয়ন বানায় ফেলো, তারপরে হয়তো বা কলম্বিয়া ইউনিভার্সিটি ইউজ করবে। কীভাবে ইনভেস্ট করে কী হয় এটা নিয়ে কখনো পরে একদিন বলবো না। সো আমি তোমাকে দেখাই, আমি না ইচ্ছা করে এত প্যাচাল পারতেছি কেন জানো? তুমি না মুখস্থ না করে তুমি যদি প্রত্যেকটা ওয়ার্ড বুঝো, প্রত্যেক জিনিস বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার সব সময় মনে থাকবে। এবং ভাইয়া যে গল্পগুলো পড়তেছে, এগুলো উইল হেল্প ইউ টু রিমেম্বার থিংস। ও আচ্ছা, আদন ভাইয়া তো বলছিল যেটা কেমনে কী কাজ করে। আর তার থেকেও বড় ব্যাপার, এই জিনিসগুলো জানা থাকলে তোমার জন্য অনেক ক্ষেত্রে ভালো। ওকে, সো ধরো আমি সার্চ করি টপ 10 US ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড বেসড অন their endowment size. ঠিক আছে? So I'm now using Perplexity নামে একটা AI কোম্পানি আছে, ওদের একটা এজেন্টিক AI ব্রাউজার আছে। সো এখানে ডান পাশে you can see this is an AI chatbot, okay, from that company. So I'm using their browser. গুগল ক্রোমেরও এরকম আছে, রাইট? আচ্ছা, সো তুমি খেয়াল করে দেখো, আমি সার্চ দিলাম কি যে ইউএসএতে যতগুলো ইউনিভার্সিটি আছে এর মধ্যে সব থেকে বড় টপ 10, মানে এন্ডাওমেন্ট সাইজের বেসিসে সব থেকে বড় 10টা ইউনিভার্সিটির নাম কী কী, এন্ডাওমেন্ট যাদের সব থেকে বড়। সো হার্ভার্ডের হচ্ছে সব থেকে বড় এন্ডাওমেন্ট, $51.98 billion। কলম্বিয়া, এখানে তুমি লিস্টের মধ্যে কলম্বিয়ার দেখছো, কলম্বিয়া এখানে নাই। সো কলম্বিয়া আমরা তাহলে সার্চ দিই টপ 20, দেখি টপ 20-তে আসে নাকি। টপ 20-তে চলে আসে। সো কলম্বিয়া হচ্ছে ইউএসএতে 12, কলম্বিয়ার এন্ডাওমেন্ট সাইজ হচ্ছে $14.78 billion। সো কলম্বিয়ার এন্ডাওমেন্ট দেখছো অনেক বড়। এই যে $14.78 billion, এই $14.78 billion দিয়ে ইউনিভার্সিটি চালায়, রিসার্চের পিছনে খরচ করে, আমার মতো গরিব অসহায় দুঃখী বাচ্চাদেরকে পড়ায়। সো এন্ডাওমেন্ট অর্থ অনুদান বোঝায়, ওকে? এবং এই ইউনিভার্সিটিগুলো ইউজেস এন্ডাওমেন্ট ফান্ড টু প্রোভাইড এডুকেশন অর টু ফেসিলিটেট রিসার্চ। আচ্ছা, এন্ডাওমেন্টের আরেকটা অর্থ কী হইতে পারে? প্রতিভা। ঠিক আছে, ধরেন বললাম হিজ ন্যাচারাল এন্ডাওমেন্ট ফর মিউজিক। সো ন্যাচারাল এন্ডাওমেন্ট মানে কি, যে সঙ্গীত মানে তার স্বাভাবিক প্রতিভা। ঠিক আছে, বা এই এন্ডাওমেন্ট অর্থটা আমি প্রতিভা অর্থ বুঝাতে পারি, অনুদান বা দান করার অর্থ বোঝাতে পারি। আর এই এন্ডাওমেন্ট তো নাউন, সো এন্ডাও থেকে আসছে এন্ডাওমেন্ট। এটা জাস্ট তোমাকে আমি জানানোর জন্য বললাম, ইচ্ছা করে, যাতে তুমি আরেকটু জিনিসপত্র শিখতে পারো। এখন প্রিপোজিশনের আলাদা আসে। বলতো ভাই আপনি অনেক পেঁচা বললেন,
প্রিপোজিশন নিয়ে একটু কথা বলেন। প্রিপোজিশন নিয়ে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি বাবা, এইচএসসি পরীক্ষায় তুমি যত প্রিপোজিশন সলভ করবা সবগুলা তুমি প্রাইমারিলি দুইভাবে সলভ করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সেপশন বা ব্যতিক্রম থাকতে পারে। আচ্ছা, কি কি উপায়? প্রথম উপায় হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু শিখতে হবে। এখন তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই দুইটা শব্দ তুমি যদি ভুলেও যাও তাও কিছু যায় আসবে না, তুমি ভুলে যেতে পারো। ধরো আমি মাত্র বললাম তুমি ভুলে যাও, দরকার হলে কোনো সমস্যা নেই। কিন্তু এটা মানে কি বোঝায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি বোঝায় সেটা একটু আমাদের বুঝতে হবে, ওকে? সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে বোঝায়, ধরো সিম্পল অর্থে কিছু কিছু ওয়ার্ডের পর কিছু কিছু প্রিপোজিশন বসবে, ওই কোন ওয়ার্ডের পর কোন প্রিপোজিশন সবসময় বসে বা কোন কোন প্রিপোজিশন সবসময় বসে এইটা আমাদের একটু শিখতে হবে। সো এটা অনেকে কী করে, অনেকে মুখস্থ করে। সো আমি মুখস্থ করা লাগতে পারে হয়তো, বা ধরো তোমার পরীক্ষার 1 সপ্তাহ বাকি, এখন তোমার তাড়াতাড়ি পড়তে হবে, সো তখন তোমার মুখস্থ করা লাগতে পারে। মুখস্থ করাতে বেটার উপায় কি, ইফ ইউ প্র্যাকটিস মোর। সো আমি যেটা করছি এবং আমাদের টিম যেটা আমরা করছি সেটা হচ্ছে, তুমি আমাদের ওয়েবসাইটে গেলে এবং আমি কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশানে আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। ধরো তুমি প্রিপোজিশনের এখানে গেলা, প্রিপোজিশন এখানে গিয়ে তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে ক্লিক করলা। সো আমি এটা নতুন ট্যাবে ওপেন করি, ওকে? সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি ক্লিক করলা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লিক করলে এইচএসসির সেকেন্ড পেপার এক্সামে সব বোর্ডে এখন পর্যন্ত যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে সবগুলো এখানে লিস্ট করে তো দেওয়াই, পাশাপাশি আরও কয়েকটা জিনিস আমি করে দিয়ে রাখছি। আচ্ছা, সো আমি তোমাকে একটা একটা করে দেখাই, ওকে? সো ধরো অ্যাপ্রোপ্রিয়েশন লিস্ট 1, তুমি লিস্ট 1-এ গেলা। লিস্ট 1-এ গিয়ে তুমি দেখতে পাবা, দেখো অ্যাবাইড বাই, অ্যাবাইডের পর অলওয়েজ বাই বসে, ঠিক আছে? সেটা আমাদের মনে রাখতে হবে। এবং কোন কোন এইচএসসি পরীক্ষায় আসছে, কত নাম্বার প্রশ্নে আসছে, কোন বোর্ডে আসছে, কত সালে আসছে, কত নাম্বার প্রশ্নে আসছে, সব দেওয়া অর্থসহ এবং তোমার সেন্টেন্স এক্সাম্পল সহ, ঠিক আছে? সব কিছু দেওয়া আছে তোমার জন্য এবং এগুলো সব কিছু ফ্রি। আমরা Adanis is world's first technology company which is trying to make education entirely free in the entire world, not just in Bangladesh. So we started with Bangladesh. So তোমাদের কোনো কিছু নেই, কখনো টাকা পয়সা কিছু দিতে হবে না। ইউ ক্যান স্টাডি এভরিথিং ফর ফ্রি। সো তুমি কী করবে, তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের লিস্টটা পড়ে ফেলবা। লিস্টটা পড়ে ফেলার পর তুমি এটার ভিডিও দেখতে পারবা। আমরা ইউটিউবে এটার ভিডিও আপলোড করে দিচ্ছি, প্লাস তুমি ওয়েবসাইটেও দেখতে পারবা। এই 15টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাকে ভিডিওতে আমরা পড়াই দিব, ওকে? আচ্ছা, তুমি এরপর তো প্র্যাকটিসও করতে পারবা। সো ধরো এই যে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেই বছর যে 15টা তুমি পড়লা, ধরো প্রত্যেকটা লিস্টে 15টা করে দেওয়া। 15টা পড়ার পর রিয়েল এইচএসসি বোর্ড এক্সামের কোয়েশ্চেন সহ ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম হিয়ার, ওকে? সো দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। সো তুমি এখান থেকে প্র্যাকটিস করলে, ধরো বাই দ্য সোশ্যাল রুলস কথার কথা আমি তোমাকে দেখালাম, ওকে? সো তুমি সব প্র্যাকটিসও করতে পারবা। তারপরে তুমি কি করতে পারবা, ইউ ক্যান ইভেন সলভ ম্যাথস গেমস। সো ম্যাথস গেমগুলো কি জানো? ম্যাথস গেমগুলোতে তুমি কি করবা, ধরো অ্যাবজর্বের পর কোন কোন প্রিপোজিশন বসবে তোমার কি মনে হয়? আমি ইন্টেনশনালি একটা কাজ করে, আমি ইন্টেনশনালি আমাকে একটা ভুল অপশন সিলেক্ট করে দেখাই, ওকে? সো ধরো আমি অ্যাবজর্বের পরে আমি ভাবলাম 2 বসবে। দেখছো ভুল করলে কি হবে, ভুল করলে তোমাকে রেড দেখাবে এবং তোমাকে কারেক্ট অ্যান্সার হিন্ট আকারও দেখাবে। সো অ্যাবজর্বের পর কি বসবে, ইন বসতে পারে, বাইও বসতে পারে, আবার অ্যাকর্ডিংয়ের পর কি বসতে পারে। সো তুমি কি করতে পারবে, তুমি এভাবে প্রত্যেকটা প্রিপোজিশনের লিস্ট, প্রিপোজিশন লিস্ট পড়ে পড়ে ইউ ক্যান প্র্যাকটিস ইন ডিফারেন্ট ওয়েজ। তুমি ফ্ল্যাশ কার্ডও সলভ করতে পারো। ফ্ল্যাশ কার্ডে তুমি ধরো এই অ্যাবাইড বাই এটাতে ক্লিক করবা, পিছনে তুমি অর্থ দেখতে পাবে এবং তুমি অর্থও পড়তে পারবা, ওকে? তারপরে ধরো তোমার অ্যাবাইড বাইটা মনে নাই, তুমি করবে এটাকে ইনকারেক্ট সলভ রাখলা, অ্যাবজর্বিং পাওয়ারটা পড়লা, যেটা মনে থাকবে ওগুলো ধরো তুমি রাইট ক্লিক করবা, সেগুলো মনে থাকবে না ওগুলো ধরো ইনকারেক্ট ক্লিক করবা। পরে লাস্টে ইউ ক্যান রিভিউ যেগুলো তুমি ইনকারেক্ট ক্লিক করছো, ওকে? সো আমি তোমাকে পুরা লিস্টটা দিয়ে দিব ইন কমেন্ট সেকশন, যাতে কিনা তুমি সব কিছু ধরে ধরে সলভ করতে পারো। আচ্ছা, সো আমরা প্রথম জিনিস জানালে কী শিখলাম, যে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এগুলো না
তুমি বলতে পারো ভাইয়া অ্যাবাইডের পর বাই কেন বসলো, এন্ডাউডের পর উইথ বসবে, এন্ডাউড উইথ হবে, ঠিক আছে? এন্ডাউডের পর উইথ বসলো কেন? এটার না বাবা আমি না ডিরেক্টলি তোমাকে এক্সপ্লেনেশন আমি চাইলে এটা বানাই দিতে পারি, কিন্তু এটার একটা সব থেকে ভালো ব্যাখ্যা কি জানো? সব থেকে ভালো ব্যাখ্যা আমার কাছে মনে হয় যে ইংলিশ নেটিভ স্পিকাররা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যখন থেকে ডেভেলপ করছে একদম শুরু থেকে এখন পর্যন্ত ওরা এন্ডাউডের পর উইথ বলে, সো এন্ডাউড উইথ, এটাই ব্যাখ্যা। সো ইংলিশ গ্রামারে বা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে অনেক কিছু না তুমি মানে চাইলে জোর করে ব্যাখ্যা দিতে পারো, ঠিক আছে, যে না 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 এটা রুল, এটার ব্যাখ্যা এটা, কিন্তু এত ব্যাখ্যা বানানোর দরকার নাই অনেক ক্ষেত্রে। সো অনেক ক্ষেত্রে না জিনিসটা এমনই, তাই এমনভাবেই ব্যবহার করে আসছে তাই। ধরো আমরা ম্যাথ যখন করি, ম্যাথে ধরো এক্স অক্ষ বরাবর পজিটিভ বসাই না, আর ডান পাশে পজিটিভ বসাই, বাম পাশে আমরা নেগেটিভ বসাই। তুমি বলতে পারো ভাইয়া বাম পাশে নেগেটিভ না বসায় বাম পাশে পজিটিভ বসাইতাম আর ডান পাশে নেগেটিভ বসাইতাম। সো এটার একটা ব্যাখ্যা, ইন্টারেস্টিং ব্যাখ্যা আছে, কোনো একটা সময় ম্যাথ পড়ানোর সময় বলবো না, বাট এটা আমরা হিস্টোরিক্যালি কনভেনশন আকারে এভাবেই আমরা করে আসছি, তাই। তো আমরা ডান পাশেই পজিটিভ বসাই, উপরেই পজিটিভ বসাই, তাই কোঅর্ডিনেটে বা স্থানাঙ্কে আমরা এভাবেই করে আসছি, বামেই নেগেটিভ বসাই, ঠিক আছে? সেমভাবে অ্যাপ্রোর প্রিপোজিশনগুলো এখানে আমাদের ব্যাপারটা মনে রাখতে হবে। এবং এই তুমি খেয়াল করে দেখছো যে এইচএসসি পরীক্ষায় কিন্তু এই অ্যাপ্রোর প্রিপোজিশন রিপিট হয়, দেখছো এই অ্যাবাইড বাই এটা 3বার আসছে এখন পর্যন্ত, 3টা ডিফারেন্ট সালে 3টা ডিফারেন্ট বোর্ডে। সো কোয়েশ্চেনগুলো কিন্তু রিপিট হয় বিভিন্ন ক্ষেত্রে। সো আমাদের দেখো অ্যাপ্রিসিয়েশন ফর, আই থিঙ্ক অ্যাপ্রিসিয়েশন অফটা 2বার আসছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশন অফটা 2বার আসছে। সো এরকম করে আমাদের প্রত্যেকটা অ্যারাইভ অ্যাট 2বার আসছে, এরকম করে আমরা প্রত্যেকটা এইচএসসি পরীক্ষায় আসা অ্যাপ্রুভ প্রিপোজিশনগুলো যদি পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক ইজি হয়ে যাবে। সো এন্ডাউডের পর কী হবে, আর পার্সন শুড বি এন্ডাউড উইথ দিস ভার্চু, এন্ডাউড উইথ, এটা আমরা মনে রাখবো, ওকে? চলো নেক্সটটা সলভ করি। ইট মেক্স পিপল থিঙ্ক favorably of their fellow men, think of their fellow men and do them good, think of their fellow men। আচ্ছা, লাইনটার মানে তাহলে বুঝি। ইট মেক্স পিপল, এটা মানুষকে, থিঙ্ক ফেভারেবলি অফ দেয়ার ফেলোম্যান, ফেলোম্যান মানে কি? ফেলোম্যান মানে অন্য মানুষ, সাথী, বন্ধু বান্ধব, তুমি যে ভাই বলতে বন্ধু বান্ধব না, বা অন্য মানুষ বুঝাচ্ছে আর কি, বা সাথী বুঝাচ্ছে, দেয়ার ফেলোম্যান। ফেভারেবলি মানে ইতিবাচকভাবে বা পজিটিভলি, তুমি কারো ব্যাপারে খারাপ ভাবতেছো না। থিঙ্ক মানে কিন্তু চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা, ফেভারেবলি মানে থিঙ্ক ফেভারেবলি মানে কি, কারো ব্যাপারে তুমি পজিটিভ চিন্তা করতেছো, ভালো চিন্তা করছো বা ইতিবাচক চিন্তা করছো, সেটা হচ্ছে থিঙ্ক ফেভারেবলি। অ্যান্ড ডু দেম গুড, অ্যান্ড মানে এবং, ডু দেম গুড মানে কি, তাদেরকে মঙ্গল করা, তাদের সাহায্য করা, তাদের জন্য ভালো করা, সেটা হচ্ছে ডু দেম গুড। আচ্ছা, এখন এই ব্ল্যাঙ্কে তাহলে কি বসবে? এখানেও আবার সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কাহিনীটা কিন্তু চলে আসতো। আমাদের কোনো রুল লাগবে না, তোমার মনে রাখলেই হবে। সেটা কি মনে রাখবা? থিঙ্কের পর অফ বসবে, থিঙ্ক অফ হবে। তুমি বলতে পারো ভাই এটা কি ফেভারেবলির সাথে অফ? না না না, ফেভারেবলির সাথে অফ না, থিঙ্কের সাথে অফ। সো তুমি কি মনে রাখবা? থিঙ্ক অফ, থিঙ্ক অফ, থিঙ্ক অফ মানে কি? কারো ব্যাপারে চিন্তা করা, কারো সম্পর্কে কোনো কিছু চিন্তা করা বোঝাতে থিঙ্ক অফ বসে, ঠিক আছে? সো থিঙ্ক ফেভারেবলি অফ বলতে বোঝায় যে কারো ব্যাপারে তুমি ইতিবাচক বা ভালো চিন্তা করতেছো বা ভালো ধারণা পোষণ করতেছো। এখানে আমি সো এখানে থিঙ্ক অফ এটার মাঝখানে ফেভারেবলি ওয়ার্ডটাকে ওরা ঢুকিয়ে দিছে, এই কারণে তোমার কাছে মনে হতে পারে না না ভাই এটা কি ফেভারেবলি নিয়ে নাকি, না ফেভারেবলি নিয়ে না। সো থিঙ্ক অফ, এটা মনে রাখবা, ইট মেক্স পিপল থিঙ্ক অফ দেয়ার ফেলো ম্যান। আচ্ছা চলো, ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং অফ ওয়ানস পজেশন টু সামওয়ান ইন নিড হবে। চলো চেক করি, ইন নিড। আচ্ছা, সো আমরা আবারও ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং, চিয়ারফুল গিভিং মানে কি? হাসি মুখে তুমি কাউকে কিছু দান করলা, গিভিং মানে দান করা বুঝাচ্ছে এখানে। সো চিয়ারফুল গিভিং অফ ওয়ানস পজেশন, পজেশন মানে তোমার সম্পদ বা তুমি যেটা তুমি পজেস করো বা সম্পদ তোমার, ওকে? পজেশন, আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমি জানি না তোমরা একটা শুনছো নাকি। অনেক সময় আমি যখন ছোটো ছিলাম, ধরো আমাদের ফ্যামিলি যখন আমি ছিলাম তখন তাদের
আমার নানা ভাইয়ের এক দুটো দোকানপাট ছিল, হ্যাঁ। পরে our family faced a lot of financial struggles, so we had to sell everything. We no longer have those assets. আমাদের দোকানগুলো মানে বিভিন্ন মার্কেটে মানুষের দোকান থাকে না, ওরকম আর কি। সো আমার বাসায় না ছোটবেলায় তখন বলতো, ও আচ্ছা ওইখানে আমাদের পজেশন আছে, ঠিক আছে। বাংলাদেশের অনেক মানুষ পজিশনকে পজিশন হিসেবে উচ্চারণ করে, যে ও ওই মার্কেটে আমাদের পজিশন আছে, ওই পজিশন কিনে রাখছি। ওটা আসলে পজিশন না, ওটা আসলে পজেশন। এরকম ক্ষেত্রে যে পজেশন মানে আমি ওইটা ওইটা আমার সম্পদ, ঠিক আছে। পজেশনের আরেকটা জিনিস তুমি শুনছো, তোমাদেরকে অনেকে ছোটবেলায় প্রোনাউন পড়াইছে, এবং প্রোনাউন পড়ানোর সময় একটা টাইপের প্রোনাউন হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনও ওই সেম পজেশন থেকেই আসছে, যে পজেশন মানে তোমার সম্পদ। তো এখানে বুঝাচ্ছে ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং হাসি অফ ওয়ান্স পজেশন টু সামওয়ান মানে যে কাউকে হাসি মুখে কাউকে দান, হাসি মুখে কাউকে কোনো কিছু, হাসি মুখে কাউকে তোমার সম্পদ, নিজের সম্পদ দান করা। কোন মানুষকে দান করা? ড্যাশ ইন নিড, ড্যাশ নিড, ইন নিড হবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে ইন কেন বসলো? এখানেও বাবা আমরা মুখস্থ করতে হবে, একটু মনে রাখতে হবে। আমরা অলওয়েজ কি বলি? ইন নিড বলি। সো এটা একটা ফিক্সড ফ্রেজ, হ্যাঁ, এটা অলওয়েজ মনে রাখবা, ইন নিড। এরকম আরও কিছু আছে। ইন নিড মানে কি? ধরো আমার প্রয়োজন, আমার সাহায্য দরকার, তখন আমি কি বলবো? আই মিন নিড, ঠিক আছে। ইন নিড বলতে যার প্রয়োজন আছে, যার সাহায্য দরকার, এটা বোঝায়। সেমভাবে আমরা ইন ট্রাবল, কেউ একজন বিপদে, ইন ডেঞ্জার কেউ একজন বিপদে, ইন পেইন কেউ একজন ব্যথা পেয়েছে, ব্যথা সহ্য করতেছে, খুব ব্যথা করতেছে, ওর ইন পেইন। প্রত্যেকটার আগে ইন বসে, এগুলো একটা ফিক্সড ফ্রেজ। বা অনেক একটু কঠিনভাবে বলতে চান, এগুলোকে প্রিপোজিশনাল ফ্রেজও বলে। ওগুলো আমাদের দরকার নেই, এত টাইম শেখার দরকার নেই, ঠিক আছে। এত কিছু জীবনও লাগে না, এত পড়ে তোমার মাথা খারাপ করার কোনো দরকার নেই। সো তুমি কি মনে রাখবা বলো তো? ইন নিড মনে রাখবা, ইন ট্রাবল মনে রাখবা, ইন ডেঞ্জার, ইন পেইন, এভাবে আমরা বলি। সো ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং অফ ওয়ান্স পজেশন টু সামওয়ান ইন নিড। এটি নিজের সম্পদের কোনো কিছু অভাবী কাউকে হাসি মুখে দান করা কেউ বোঝায়। কোনটার কথা বলছি? চ্যারিটির কথা বলতেছি আমরা, দান করার নিয়ে কথা বলতেছি আমরা। ওকে, ওই যে চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু, এটা নিয়ে আলাপ করতেছে প্যাসেজটাতে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেনটা সলভ করি। দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ। আচ্ছা, অন আর্থ, দিস কোয়ালিটি মানে গুণ, এই গুণটা, হ্যাপিনেস মানে সুখ, আর্থ মানে পৃথিবী, এই গুণটা পৃথিবীতে সুখ বয়ে আনে। এখানেও ইন নিড, ইন ডেঞ্জার, ইন ট্রাবল যেভাবে আমরা শিখলাম, যে আমি কি বলেছি, এটা একটা ফিক্সড ফ্রেজ, সেমভাবে অন আর্থ আমরা বলবো, ঠিক আছে। অনেকে আমি দেখলাম যে টু আর্থ মনে করতেছে কোয়েশ্চেন আছে, এটা টু আর্থ হবে না, অন আর্থ হবে। আচ্ছা, সো অন আর্থ বলতে আমরা কি বুঝাই? ধরো পৃথিবীর উপর কিছু ঘটলে আমরা সবসময় অন আর্থ বলি, কারণ পৃথিবী তো ধরো একটা সারফেস, একটা পৃষ্ঠ না, এটার উপরে ঘটতেছে। সো হ্যাপিনেসটা তুমি পৃথিবীর উপরে ঘটাচ্ছ না, পৃথিবীর ভিতরে তো না। মানে এটা আমি একটু ওভার সিম্পলিফাই করে তোমাকে বলতেছি, ঠিক আছে। বাট মধ্যে কথা হচ্ছে যে অন আর্থ, এটা তুমি মনে রাখবা। ধরো আমি বললাম লাইফ অন আর্থ, পৃথিবীতে জীবন, পিস অন আর্থ, পৃথিবীতে শান্তি, হেভেন অন আর্থ, পৃথিবীতে স্বর্গ, তারপরে অন দ্য প্ল্যানেট, এইসব ক্ষেত্রে অন একটা ফিক্সড ফ্রেজ, অন বসাবো এইসব ক্ষেত্রে। ওকে, অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ মেন। আচ্ছা, সো পুরো সেন্টেন্সটা কি ছিল? দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ, দেখছো উপরে প্যাসেজটাও দেওয়া, অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ এমং মেন হবে, এমং। আচ্ছা, তুমি এখানে আমাদের একটা রুল মনে রাখলেই হবে। রুলটা হচ্ছে এমং এবং বিটুইনের রুল। আচ্ছা, এটা যাওয়ার আগে আমরা একটু এটার অর্থটা বুঝে নিই। স্ট্রেংথেন্স মানে কি? স্ট্রেংথেন মানে কি? শক্তিশালী করা। স্ট্রেংথেন মানে শক্তিশালী করা। টাইজ মানে সম্পর্ক বা বন্ধন, ঠিক আছে। রিলেশনশিপ মানেও সম্পর্ক। টাইজ মানে ধরো বন্ধন বুঝাইলাম, এখানে কোনো কিছু বাধা বা টাই থাকা।
strengthens the ties of relationship among men, এটি মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আরো শক্তিশালী করে, এটা বুঝাচ্ছে সেন্টেন্সটা। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে among কেন বসবে? আচ্ছা, অনেকে কি করতে পারে, অনেকে বিটুইন বসায় দিতে পারে। এখানে একটা রুল আছে, তো চলো আমরা রুলটা দেখি। তোমাদের জন্য প্রত্যেকটা রুল, যেই রুলগুলো দরকার, আননেসেসারি রুল তো বাবা আমাদের শিখে লাভ নাই, যেগুলো এইচএসসি পরীক্ষায় আসে ওগুলো জেনেই আমাদের কাজ, তাই না? আমরা সব আননেসেসারি জিনিসপত্র কেন শিখবো? মানে নিজের কিউরিওসিটি থেকে শিখতে পারি, কিন্তু ধরো পরীক্ষার আগে তো আননেসেসারি জিনিস, মানে পরীক্ষার জন্য আগে যতটুকু লাগে অতটুকু শিখে নিই আমরা আগে, ওকে? সো এই রুলটা তুমি এখানে ক্লিক করলে তুমি রুলটাতে চলে যেতে পারবে, এটাও আমাদের ওয়েবসাইটে সব ফ্রিতে দেওয়া আছে, ওকে? আচ্ছা, সো রুলটা কি? রুলটা হচ্ছে তুমি বিটুইন বসাবা যখন আমরা শুধুমাত্র দুইজন মানুষ বা দুইটা জিনিস নিয়ে কথা বলতেছি, কিন্তু যখনই তিনটা বা তিনটার বেশি জিনিস নিয়ে আমরা কথা বলি তখন আমরা এমং বসাবো। আমি তোমাকে এক্সাম্পল দেখাই। ধরো বিটুইনের আগে একটা এক্সাম্পল দেখাই। The secret agreement was made, এমন হবে না বিটুইন হবে, দেখা যাক। দ্য সিক্রেট এগ্রিমেন্ট, দ্য গোপন চুক্তি, ওয়াজ মেড করা হচ্ছে, এমন বা বিটুইন এখানে ধর ড্যাশ, দ্য টু রাইভাল কোম্পানিজ, রাইভাল মানে এই দুইটা কোম্পানি দুইটার প্রতিদ্বন্দ্বী, ওরা দুজন কম্পিট করতেছে ইন দ্য সেম মার্কেট। হ্যাঁ, ধরো দুটা শ্যাম্পু ব্র্যান্ড, ধরো ইউনিলিভার এবং মেরিকো, দুইটা রাইভাল ব্র্যান্ড, ঠিক আছে, বা রাইভাল কোম্পানি। দ্য টু রাইভাল কোম্পানিজ, বা ধরো অ্যাপল বা স্যামসাং, ঠিক আছে, দুইটা রাইভাল কোম্পানি when it comes to selling phones. Two rival companies during the meeting, বাকিটুক না আমাদের পড়ার দরকারই নেই, এগুলো আননেসেসারি ইনফরমেশন। এই স্ট্র্যাটেজিটা, এই ট্যাকটিকটা আইবিএ বা অ্যাডমিশন টেস্ট অনেক বেশি কাজে লাগে, এইচএসসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে লাগবে, আমি তোমাদেরকে ধীরে ধীরে বলবো। হ্যাঁ, খেয়াল করো, আমরা কি এখানে তিনটা কোম্পানি নিয়ে কথা বলতেছি? সিক্রেট এগ্রিমেন্ট, গোপন চুক্তিটা কাদের মধ্যে হচ্ছে, কাদের মধ্যে হয়েছে? দুইটা রাইভাল কোম্পানির মধ্যে, টু রাইভাল কোম্পানিজ, দুটো প্রতিদ্বন্দ্বী কোম্পানি। তিনটা প্রতিদ্বন্দ্বী কোম্পানি না, কিন্তু তিনটার বেশি প্রতিদ্বন্দ্বী কোম্পানি না, কিন্তু। তো ভাইয়া কি বলছি, যখন দুইটা জিনিস বা দুইটা ব্যক্তি বা দুইটা গ্রুপ, দুইটা গোষ্ঠী নিয়ে কথা হবে, তখন আমরা কি ব্যবহার করব? বিটুইন। তাহলে এখানে অ্যামং হবে? অ্যামং হবে না, এখানে কি হবে? বিটুইন হবে। সো দ্য সিক্রেট এগ্রিমেন্ট ওয়াজ মেড বিটুইন দ্য টু রাইভাল কোম্পানিজ, নট অ্যামং। অ্যামং কখন বসাবো? যখন তিনটার বেশি জিনিস নিয়ে কথা হবে। সো তুমি এই রুলটা এক্সাম্পল সহ আরও ডিটেলে এখান থেকে পড়ে ফেলতে পারবা এই লিঙ্কটা থেকে। প্লাস তুমি যদি আমাদের ওয়েবসাইটে যাও, ধরো আমরা একদম প্রিপোজিশনের এখানে গেলাম, আমি প্রত্যেকটা লিঙ্ক কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দিব। তুমি এটা অ্যামং ভার্সেস বিটুইনের রুলটা তুমি এখান থেকে ক্লিক করলে পড়তে পারবা। এবং এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার বোর্ড কোয়েশ্চেনে, এই ভিডিওটা আমি যখন শ্যুট করতেছি তখন পর্যন্ত আমি প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালাইজ করছি। আমার একটু মানে এক দুটো কম বেশি হওয়ার কথা না ইনশাল্লাহ, বাট যেগুলো হবে আমরা তো আপডেট করতে থাকবো, বুঝছো না? এটা তো বই না, ফিজিক্যাল বই তো বাবা আপডেট করা আপডেট করলে আবার তোমার ইউ হ্যাভ টু বাই অ্যান্ড সো অন সো ফোর্থ। ওয়েবসাইট তো এডিট করা ইজি, আপডেট করা ইজি, বুঝছো না? সো আমি আপডেট করতে থাকবো, তুমি এখানে দেখতে পারবা। সো 2017 থেকে 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত 4বার অ্যামং ভার্সেস বিটুইন এই রুলটা টেস্ট করা হয়েছে, ঠিক আছে? সো চলো আমি কি করছি, আমি তোমাদেরকে এইচএসসি বোর্ড কোয়েশ্চেন দিয়ে দিছি অ্যামং ভার্সেস বিটুইন, যে চারবার আসছে, যে চারটা কোয়েশ্চেন আসছে, তুমি চারটা এখান থেকে সলভ করতে পারবা। এ দেখো, এই যে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা কিন্তু আমরা মাত্র দেখতেছিলাম, দ্য কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ অ্যান্ড স্ট্রেন্থেন্স দ্য টাই অফ রিলেশনশিপ অ্যামং মেন, চেক করতে পারবে তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন। তুমি এরকম স্কিপ করে গেলাম, আমি তোমাকে দেখাচ্ছি, ঠিক? সো প্রত্যেকটা কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবে এখান থেকে। সো তুমি রুলটাও পড়বা, আমার ভিডিও তো শুনতেছো, তুমি শিখে ফেলছো, ধরো তোমার মানে রিভাইজ দেওয়া লাগবে, রুলটাও পড়বা, কোয়েশ্চেনগুলোও সলভ করে ফেলবা। সো এখন তুমি বলতে ভাইয়া এখানে এমন কেন? স্ট্রেন্থেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ মেন, মেন, MAN না কিন্তু বাবা, MEN। MAN কি সিঙ্গুলার, একজন মানুষ। MEN প্লুরাল, বহু বচন,
অনেকগুলা মানুষ। এখানে কি আমি 2জন মানুষের কথা বলতেছি? না কিন্তু। 2জন মানুষের কথা বললে তো বলতাম 2 men, তাই না বলো? 2 individuals, 2 মানে 2 থাকতো না? বলো? 2 কি আছে? নাই। মেন মানে কি অনেক মানুষ, 2জন মানুষের কথা তো বলতেছি না, 3-এর বেশি মানুষই হবে, তাই না? সো তুমি যদি সেন্টেন্সটা পড়ো, দিস কোয়ালিটি, এই গুণটা, ব্রিংস হ্যাপিনেস, সুখ আনে অন আর্থ, পৃথিবীতে, এই গুণটা পৃথিবীতে সুখ আনে, অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ, এবং মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী করে। অনেকগুলা মানুষের মধ্যে চ্যারিটির এই নোবেল ভার্চুটা বা এই গুণটা মানুষের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করে, সম্পর্কের বন্ধন আরও শক্তিশালী করে। সো অনেকগুলা মানুষ, যেহেতু মেন মানে এখানে অনেক মানুষ বা 3 বেশি মানুষকে আমরা বোঝাচ্ছি, তাই আমরা এখানে এমং ব্যবহার করব, বিটুইন বা অন্য কিছু বসবে না। সো এই রুলটা আমরা মনে রাখবো। ওকে বাবা? আচ্ছা, চলো আমরা নেক্সট কোয়েশ্চেন সলভ করি। ইট শুড নট বি মেজার্ড ড্যাশ ইন টার্মস অফ মানি। সরি, আমি বলে দিছি অ্যান্সারটা, ইন টার্মস অফ মানি। ঠিক আছে, শুড নট বি মেজার্ড ব্ল্যাঙ্ক টার্মস অফ মানি, ইন টার্মস অফ মানি হবে। আচ্ছা, তো অর্থটা বুঝি। ইট শুড নট বি মেজার্ড, মেজার্ড মানে কি বলতো? মাপা। মেজার্ড এটা তো ভার্ভ, এটাকে যদি একটু নাউন বানাইতে চাই, নাউন ভার্ভ এগুলো তুমি মনে রাখলে কিছু যায় আসে না, ঠিক আছে? মেজারমেন্ট মানে হচ্ছে মাপকাঠি, ঠিক আছে? সো মেজারমেন্ট হচ্ছে এটা নাউন ভার্জন। মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি, মানে তো অর্থ। সো টাকা পয়সার হিসাব বা মাপকাঠিতে এটা পরিমাপ করা উচিত না, এটা বোঝাচ্ছে। চ্যারিটিকে পরিমাপ করা উচিত না, বা এই গুণটাকে পরিমাপ করা উচিত না, বা মাপা উচিত না। এখন তুমি বলতে পারো ভাই আপনি ইন টার্মস অফ, ইন কেন বসলো? এটাও একটা ফিক্সড ফ্রেজ, এটাও আমরা মনে রাখবো বা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে? অলওয়েজ কি হয়? ইন টার্মস অফ, এটা একটা ফিক্সড ফ্রেজ, তুমি অলওয়েজ বলবা ইন টার্মস অফ, এর হিসাবে। ইন টার্মস অফ মানে এর হিসাবে বা এর দিক থেকে বোঝাতে ইন টার্মস অফ ব্যবহার করে। সো এরকম সেমভাবে আমরা বলতে পারি, এখানে বলতেছে না ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ টাইম। সো অলওয়েজ ইন বসতেছে, দেখছো টার্মসের আগে ইন টার্মস অফ, এটা একটা ফিক্সড ফ্রেজ, এটা তোমার মনে রাখতে হবে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো এইটাও তুমি মনে রাখবা। ওই যে ইন নিড যেরকম আমরা মনে রাখছিলাম, সেমভাবে ইন টার্মস অফ এটা মনে রাখবা। আচ্ছা, rather it should be measured dash the sacrifice that one makes, এটা হবে it should be measured by the sacrifice that one makes। তাও আমি তোমাকে একটা দেখানোর জন্য আমি এটা ভুল অ্যান্সার করবো ইন্টেনশনালি, ঠিক আছে? সো ধরো আমি অ্যালং সিলেক্ট করলাম, দেখছো অ্যালং ভুল অ্যান্সার সিলেক্ট করছি দেখে রেড দেখালো। তুমি যখন প্র্যাকটিস করবা, ইটস ফাইন ইফ ইউ সিলেক্ট দ্য রং অ্যান্সার, ইটস টোটালি ফাইন, তুমি ভুল অ্যান্সার দেখতে পারবে। আমি যদি আরেকটা ভুল অ্যান্সার সিলেক্ট করি, ধরো ফর, তোমার কারেক্ট অ্যান্সার দেখাই দিবে, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার হবে বাই, আমরা আলাপ করছি। সো র্যাদার মানে কি? বরং। ইট শুড বি মেজার্ড মানে মাপ আমরা আগেই শিখেছি। স্যাক্রিফাইস মানে কি? ত্যাগ, দ্যাট ওয়ান মেক্স। র্যাদার ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স, বরং এটা একজনের করার ত্যাগের মাধ্যমে মাপা উচিত বা পরিমাপ করা উচিত। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই এখানে বাই কেন ব্যবহার করা হলো? সো মেজার্ডের পর বাইও বসতে পারে, ইনও বসতে পারে, কিন্তু এই পার্টিকুলার কনটেক্সটে ইন বসবে না, বরং বাই বসবে। আচ্ছা, ভালো কথা। সো বাই কেন বসবে? মেজার্ডের পর বাই বা মেজার্ড বাই বসে যখন আমরা কোনো মানদণ্ড বা কোনো গুণের মাধ্যমে কোনো কিছুকে বিচার করি। আর মেজার্ড ইন বসে যখন আমরা কোনো একক সংখ্যা বা নাম্বার দিয়ে কোনো কিছুকে মাপি বা বিচার করি। হোয়াট ডু আই মিন বাই দিস? এখানে ধরো আমি তোমাকে বললাম দ্য রুম ইজ মেজার্ড ইন মিটার্স। মিটার এটা একটা সংখ্যা না, এটা তো একটা নাম্বার, তাই না বলো? কিন্তু যখন আমরা কথা বলছি শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স। স্যাক্রিফাইস, তুমি কি কারো স্যাক্রিফাইস মাপতে পারবা? পারবা না তো না। ধরো সাকসেস শুড বি মেজার্ড বাই হাউ মাচ ইউ হেল্প আদার্স। তুমি মানুষের কত হেল্প করছো, তুমি এটা কীভাবে মানে অনেক ক্ষেত্রে কোয়ান্টিফাই করা যায়। ধরো তুমি কোয়ান্টিফাই করার চেষ্টা করলো, আচ্ছা তুমি কত $1 বিলিয়ন ডোনেট করছো, ওই ক্ষেত্রে
যদি তুমি নাম্বার দিয়ে কোয়ান্টিফাই করো, নাম্বার দিয়ে বিচার করো, তাহলে কিন্তু মেজার্ড ইন। কিন্তু যখন আমি খুব অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে কথা বলতেছি, ঠিক আছে, নাম্বারস নিয়ে কথা বলতেছি না, ইউনিট নিয়ে কথা বলতেছি না, কারেন্সি নিয়ে কথা বলতেছি না, কোনো একক বা সংখ্যা নিয়ে কথা বলছি না, টাকা, ইঞ্চি, কেজি, মিটার, সেন্টিমিটার এগুলো নিয়ে কথা বলতেছি না, তখন আমরা মেজার্ড বাই বসাবো। পুরা রুলটা এক্সপ্লেন করা আছে, ওকে? তোমার বাই দ্য ওয়ে, তোমার যদি কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে, তুমি কিন্তু আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। এমনকি তুমি ওয়েবসাইটে দেখবা যে প্রত্যেকটা ইসের নিচে কমেন্ট সেকশন আছে, তুমি কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো। যে কোনো ওয়েবসাইটে কোনো পার্টে তুমি কোনো একটা লেসনের নিচে তুমি কমেন্ট করলেই হবে, আই উইল অ্যান্সার। দরকার হলে আমি আরেকটা ভিডিও বানাবো, আমার কোনো সমস্যা নাই। অনেক ক্ষেত্রে থাকে না যে ভাইয়া অনেক ক্ষেত্রে দ্রুত বলতেছি, অনেক ক্ষেত্রে আমি চেষ্টা করি যত ডিটেলে সম্ভব এক্সপ্লেন করতে, বাট বুঝছো না, ভিডিও অনেক ক্ষেত্রে লম্বা হয়ে যায়, সো অনেক তোমাদের ক্ষেত্রে কষ্ট হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না, এক্সপ্লেনেশন আমি কম বেশি দিয়ে ফেলতে পারি, তুমি আমাকে জিজ্ঞেস করবা, কোনো সমস্যা না, আই উইল এক্সপ্লেন এভরিথিং টু ইউ গাইস। আচ্ছা, সো যেহেতু আমরা স্যাক্রিফাইসের কথা বলতেছি, এটা কোয়ান্টিফায়েবল না নেসেসারিলি। কে কত ত্যাগ করেছে এটা তুমি মেজার করবা কীভাবে? যেমন মানে মানে নাম্বার দ্বারা কোয়ান্টিফাই করবা কীভাবে? যেমন আমাদের মারা আমাদের জন্য তো অনেক স্যাক্রিফাইস করে, অনেক কিছু ত্যাগ করে মা বাবারা। তো আমরা কি এটা নাম্বার বসায় দিতে পারবো যে আম্মু তুমি, ধরো তুমি বললে আম্মু তুমি আমার জন্য এখন পর্যন্ত 3 লাখ টাকার সমান ত্যাগ করছো, স্যাক্রিফাইস করছো, এটা তো ভাবে বলা যায় না, ঠিক আছে? সো ওইসব ক্ষেত্রে মেজার্ড বাই, হ্যাঁ, সো মেজার্ড ইন না, মেজার্ড ইন বললে আম্মু মাইট দিবে। সো মেজার্ড বাই। চলো নেক্সট কোয়েশ্চেন সলভ করি। ইন ফ্যাক্ট ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস হবে, ওকে? সো ফর্ম অফ, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও মনে রাখতে হবে। খেয়াল করে দেখছো কোয়েশ্চেনটা সলভ করার সময় যে আমরা অ্যামং ভার্সেস বিটুইনের একটা রুল দেখলাম, বাকিগুলো কিন্তু একটু সর্ট অফ মনেই রাখতে হয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিক্সড ফ্রেজ, এগুলো মনে রাখতে হচ্ছে না, এই কারণেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টগুলো তুমি পড়ে ফেলবা, এবং এই ফিক্সড ফ্রেজেরও একটা লিস্ট বানায় তোমাদেরকে দিয়ে দিব, আমাদের ওয়েবসাইটেই থাকবে, তুমি ওখান থেকে সব পড়ে ফেলবা, ঠিক আছে? সো ফর্ম, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। এটা এক ধরনের সেলফ স্যাক্রিফাইস, মানে কি? আত্মত্যাগ, নিজের ত্যাগ করা। সেলফ মানে আত্ম বা নিজ, স্যাক্রিফাইস মানে ত্যাগ, সো সেলফ স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। সো এটা এক ধরনের আত্মত্যাগ। ফর্ম অফ মানে কোনো কিছু রূপ বা প্রকার, ঠিক আছে? সো ফর্ম অফ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা মনে রাখবা। ধর আমি বললাম আ ফর্ম অফ আর্ট, শিল্পের এক ধরন, এক ধরন। আ ফর্ম অফ এক্সারসাইজ, ব্যায়ামের এক ধরন, ঠিক আছে? সো যখন আমরা কোনো কিছু ধরন বা প্রকার বুঝাই, তখন আমরা ফর্ম অফ, কাইন্ড অফ, টাইপ অফ এগুলো ব্যবহার করি, হ্যাঁ? সো এখানে এই প্যাসেজটাতে বলতেছে যে দানশীলতা বা চ্যারিটি এটা এক ধরনের ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস বা আত্মত্যাগ। সো ফর্ম অফ এটা অলওয়েজ মনে রাখবা। আচ্ছা, in fact it is a form of self-sacrifice dash which our society cannot progress, without which our society cannot progress. আচ্ছা, সো এখানে আমার এই পার্টিকুলার ক্ষেত্রে আমাদের একটু অর্থ বুঝতে হবে। সো এই কথাটা না আমি বারবার তোমাদেরকে বলবো, এখন আমি যেটা বলতেছি, এবং আমি বারবার বলবো কারণ আমি চাই যে তোমাদের মাথার মধ্যে একদম বসে যাক। ইংলিশ গ্রামারে অনেক কিছু তুমি তোমার মেনে নিতে হবে, কনভেনশন বা রীতি, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমার মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আবার অনেক কিছুকে তুমি অর্থ দিয়ে এক্সপ্লেন করে ফেলতে পারবে, বা অর্থ দিয়ে ওটা রুলও বাইর করে ফেলতে পারবে। আচ্ছা, এটা নিয়ে সামনে আরও কথা বলবো না। সো এখানে না আমাদের একটু অর্থ বোঝানো একটু দরকার, সো আমরা একটু অর্থ বোঝার চেষ্টা করি। ইনফ্যাক্ট ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। ইটটা কি, কোনটাকে রেফার করতেছে? চ্যারিটিকে। সো চ্যারিটি বা দানশীলতা এটা এক ধরনের সেলফ স্যাক্রিফাইস, ড্যাশ উইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। সোসাইটি মানে সমাজ, ক্যান নট মানে পারবে না, প্রগ্রেস মানে কি? উন্নতি, ডেভেলপ, প্রোগ্রেস এগুলো মানে হচ্ছে উন্নতি করা বা আগায় যাওয়া। আচ্ছা, সেখানে সেন্টেন্সটার মানে, পুরো সেন্টেন্সটার মানে বুঝাচ্ছে যে এটা এক ধরনের আত্মত্যাগ, চ্যারিটি এক ধরনের আত্মত্যাগ, এবং এটা ছাড়া সোসাইটি আগাতে পারবে না। সোসাইটি আগাতে পারবে না। সোসাইটি কী ছাড়া আগাতে পারবে না? চ্যারিটি ছাড়া আগাতে পারবে না। ছাড়া, দেখছো আমি ছাড়া ওয়ার্ডটা বলছি বারবার, ছাড়া ছাড়া,
কারণ চ্যারিটি ছাড়া সোসাইটি আগাতে পারবে না। সো ছাড়া এটার ইংলিশ ওয়ার্ড বা ইংলিশের প্রিপোজিশনটা কি উইদাউট, এটাই এক্সপ্লেনেশন। সো যেহেতু ছাড়াকে আমরা ইংলিশে উইদাউট বলি, ছাড়া বোঝাতে আমরা উইদাউট ব্যবহার করি, সেখানে হবে উইদাউট হুইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস। দেখছো, তোমার মুখস্থ করার কিন্তু দরকার নেই। তুমি যদি জানো যে উইদাউট মানে ছাড়া, তুমি সেন্টেন্সটার মানে বুঝেই তুমি বসায় দিতে পারবা প্রিপোজিশনটা। তোমার কিন্তু এখানে মুখস্থ করার কিছু নাই। ওকে বাবা, চলো আমরা লাস্ট কোয়েশ্চেনটা সলভ করি। সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড, ফ্রম চাইল্ডহুড। সো তাই বা সুতরাং এভরিবডি সবার শুড প্র্যাকটিস মানে কি অনুশীলন করা, ঠিক আছে। সো শুড প্র্যাকটিস, শুড মানে উচিত, সবার উচিত প্র্যাকটিস করা বা অনুশীলন করা দিস হ্যাবিট মানে কি অভ্যাস, চাইল্ডহুড মানে কি শৈশব বা ছোটোবেলা। সো তাই ছোটোবেলা, সুতরাং ছোটোবেলা বা শৈশব থেকে প্রত্যেকের এই অভ্যাসটা অনুশীলন করা উচিত। এখন খেয়াল করো, কবে থেকে চর্চা করা উচিত, চ্যারিটি কবে থেকে প্র্যাকটিস করা উচিত, এই হ্যাবিটটা, চ্যারিটির যে হ্যাবিটটা, এটা কবে থেকে প্র্যাকটিস করা উচিত, চাইল্ডহুড থেকে প্র্যাকটিস করা উচিত, চাইল্ডহুড থেকে প্র্যাকটিস করা উচিত। খেয়াল করছো? আমি বলতেছি কবে থেকে প্র্যাকটিস করা উচিত, একদম শুরুর পয়েন্টটা কোনটা, স্টার্টিং পয়েন্টটা কোনটা, চাইল্ডহুড। সো কোনো কাজ বা অভ্যাস কোন সময় থেকে শুরু হয়েছে বা শুরু করা উচিত, সেইটা বোঝাতে আমরা ফ্রম ব্যবহার করব। বারবার আমি বলতেছি না চাইল্ডহুড থেকে। সো ফ্রম চাইল্ডহুড। ধর আমি বললাম যে তোমার জন্মের পর থেকে এটা করা উচিত, তাহলে কি বলবো, ফ্রম বার্থ। ধর আমি তোমাকে বললাম এই তোমার এখন থেকে এটা করতে হবে, তাই কি বলবো, ফ্রম নাও, ঠিক আছে। ধর আমি বললাম এই মেয়ে, এই ছেলে, তোমার কালকে সকাল থেকে এটা করতে হবে, তুমি বলবো কি, ফ্রম মর্নিং, ঠিক আছে। সো ফ্রম এখানে বসবে এই কারণে, কারণ শুরু যেখান থেকে বুঝাচ্ছি, শুরুর বিন্দু যেখান থেকে বুঝাচ্ছি, সেখানে ফ্রম বসে, ঠিক আছে। সো আজকে পর্যন্ত এতটুকুই। আমার নেক্সট ভিডিওগুলোতে, নেক্সট ক্লাসগুলোতে আমরা অন্য সবগুলো বোর্ডের কোয়েশ্চেন সলভ করবো। তোমরা আমার কাছ থেকে আর কি কি পড়তে চাও বা কি কি শিখতে চাও, তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। আমরা বাংলাদেশের যত এক্সাম যা যা তোমার পড়া লাগে সব কভার করবো, ঠিক আছে। সো কমেন্ট সেকশন আমাকে জানাও, তুমি আমাকে ফেসবুকেও টেক্সট করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে ওকে বাবা, ওকে বাচ্চারা, বাবাই।